আপনারাও কি মাসের ৩০টা দিন আর বছরের ৩৬৫টা দিন কাজের ভারে মাথা ওঠাতে পারছেন না? ক্যালেন্ডারের পাতায় একটি দিনও কি খুঁজে পাচ্ছেন না যেখানে নিজের মনের ডাকে সাড়া দেওয়া যায়? মন যেন পড়ে থাকে তারই চরণে, যেন বারে বারে ছুটে যেতে চায় তারই কাছে, সকল না পাওয়া আর সকল দীনতার ঝুলি নিয়ে, যার কাছে গেলে দুহাত পেতে শুধু নিয়েই যাওয়া যায়, যিনি হলেন কল্পতরু, জগতের নাথ জগন্নাথ দেব। আর জগন্নাথ দেব মানে পুরোপুরি পুরীর কথাই মনে পড়ে। পুরী হলো ৪ ধামের এক ধাম। জগন্নাথ দেব না চাইলে পুরী যাওয়া অসম্ভব। পড়বে প্রচুর বাধা, পাবেন না ছুটি, পাবেন না ট্রেনের কনফার্ম টিকিট, হয়তো হয়ে পড়বে শরীর খারাপ। কিন্তু পুরী যেতে লাগে অনেক দিন আগে থেকে প্রস্তুতি। ২ মাস আগে থেকে টিকিট কাটো, তারপর হোটেল বুক করো, কনফার্ম টিকিট পেতে লড়াই করো। ওদিকে ২ মাস আগে থেকে টিকিট কাটবো, যে ২ মাস পরে যে ওই দিনকে আমি সত্যি যেতে পারবো কিনা তারও তো কোনো নিশ্চয়তা নেই। বিশেষ করে যারা আমার মতনই আইটি ফার্মে চাকরি করেন, তাদের তো মানে শনি রবি এসব বলে কিছুই নেই। কি কয়জন আমার সাথে রিলেট করতে পারছেন বিষয়টাকে? যারা যারা পারছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই জন্য একমাত্র ভরসা হলো দীঘা, কারণ দীঘার প্ল্যানিং একটা সপ্তাহের মধ্যেই করা যায়। আর দীঘাতে বাসও অ্যাভেলেবেল। বাস কিন্তু মোটামুটি ট্রেনের তুলনায় মোটামুটি পাওয়াই যায়, অ্যাভেলেবেলই হয়। দীঘার কথা বলছি কেন? কারণ দীঘাতেই গড়ে উঠেছে সাগর পাড়ে জগন্নাথ দেবের শ্রীমন্দির। পুরী নয়তো কি, দীঘাতেই না হয় প্রভুকে দর্শন করে আসবো। চলে এলাম এবারের দীঘা ভ্রমণের শেষ পর্ব নিয়ে। আগের পর্বে আমরা দেখিয়েছিলাম কলকাতা থেকে দীঘার জার্নি এবং সেই সাথে হোটেল জিসি ইন্টারন্যাশনাল হোটেলের ফুল রিসর্ট এবং রুম ট্যুর। আজকের ভিডিও আরো বেশি আকর্ষণীয় হতে চলেছে কর্পোরেট ভ্রমণ পিপাসুদের জন্য। আজকের এই ব্লগটির টপিক হলো পশ্চিমবঙ্গের পর্যটন আকর্ষণের একটি বড় কেন্দ্র দীঘার জগন্নাথ মন্দির। এদিন দীঘাতে এসে হোটেল জিসি ইন্টারন্যাশনালের চেক ইন করে দুপুরের লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে ঠিক ৪টে-৫টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম জগতের নিয়ন্তা জগদ্ধাতা জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। আমাদের হোটেলের ঠিক অপোজিটেই দেখিয়েছিলাম একটি বড় ঝাউবন। ভাবলাম সেটিকেই পেরিয়ে একবার সমুদ্রকে দর্শন করে যাওয়া যাক, কারণ জগন্নাথ দেব যেখানে, সমুদ্রের নামও উঠে আসছে সেখানে। সমুদ্র আর জগন্নাথ দেবের মধ্যে যেন একটা অদ্ভুত যোগাযোগ। আমরা চলে গেলাম সমুদ্র তীরে কিছুক্ষণ সময় কাটিয়ে নেওয়ার জন্য। সমুদ্রের কাছে এলেই মন যেন অদ্ভুত রকম ভাবে পজিটিভ এনার্জিতে ভরে যায়। পুরনোকে ভেঙে নতুনকে গড়ার এক অবিরাম কার্যক্রম যেন। মাইথোলজি আর কসমিক হিস্ট্রি নিয়ে পড়াশোনা করার এক অবিরাম বাতিকের থেকে কিছু জানতে পেরেছিলাম যে আমাদের এই জীবনও শুরু হয় সেই সমুদ্র থেকেই, সেই ক্ষীরসাগর থেকেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই মাল্টি ইউনিভার্স তো সেই গতির টানেই ছুটে চলেছে, অবিরাম গতি, কোনো কিছুই তো থেমে নেই। আর এই অবিরাম গতি থেকেই জন্ম নেয় প্রাণ। আর বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে নিয়ে যাই মন্দিরের উদ্দেশ্যে। আমাদের হোটেল জিসি ইন্টারন্যাশনাল থেকে পায়ে হেঁটে মন্দিরের দূরত্ব প্রায় 10 থেকে 15 মিনিট। আমরা এবার ঢেউসাগরের দিক থেকে হেঁটে চললাম দীঘা রেল স্টেশনের দিকে। দীঘা রেল স্টেশন এবং হোটেল লেরয়ের পাশের প্লটটাতেই কিন্তু এই মন্দিরটি গড়ে উঠেছে। মন্দিরের ৬ নম্বর গেটের কাছে জুতো রেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মন্দিরের ২ নম্বর গেটের দিকে। জুতো রাখার পর সেখান থেকে দিল একটি টোকেন। এরপর ৬ নম্বর গেট থেকে ২ নম্বর গেটের দিকে এগিয়ে যেতে লাগলাম। এই যে করিডোর বানানো আছে এইখান দিয়ে, অন্য সময় হয়তো ভিড় হয়, বাট এখন দেখছি সেরকম খুব একটা ভিড় নেই। খালি পায়ে আমরা এই পথটা অতিক্রম করলাম। একটু পাথুরে কাঁকর মেশানো পথ, তবে তার কাছে যেতে গেলে তো এর থেকেও কঠিন পথ পাড়ি দিতে হয়। ২ নম্বর গেটেই করা হয়েছে মন্দিরের প্রবেশদ্বার। প্রবেশদ্বার দিয়ে ঢুকে এই যে পিলার দেওয়া দেওয়া জায়গাটা অনেকটা নাট মন্দিরের মতনই আমার লাগলো। মন্দিরের প্রবেশদ্বারটির উচ্চতা প্রায় ৪৫ ফুট। জয় মধুসূদন শ্রী দামোদর পতিত পাবন হরি। আরো একটা অদ্ভুত বিষয়, মন্দিরের ভিতরে
ঢোকার আগে সিকিউরিটি পার্সোনেল বলল যে মোবাইল থেকে ট্রাইপডটা খুলে নিয়ে যেন পকেটে রাখি, কারণ মন্দিরের ভিতরে হাতে করে মোবাইল নিয়ে ছবি বা ভিডিও করা অ্যালাও, বা ট্রাইপডে মোবাইল লাগিয়ে অ্যালাও নয়। এটা ভারী অদ্ভুত লাগলো। এবারে আসুন এই মন্দিরের ইতিহাস এবং পটভূমি নিয়ে কিছু জেনে নিই। 2018 সালের 20শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটির কথা ঘোষণা করেন, আর 2022 সালের মে মাসে মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়। মন্দিরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন। এটি নতুন দীঘার কোস্টাল ডেভেলপমেন্ট জোনের প্রায় 24 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে। প্রকল্পটি পরিচালনা করেছে পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। মোট নির্মাণে ব্যয় হয়েছিল 200 থেকে 250 কোটি টাকা। 4টি প্রান্ত থেকে এই মন্দিরে প্রবেশের পথ রয়েছে। মন্দিরে নানা ধরনের অলংকার ও আলোকসজ্জাও করা হয়েছে। মন্দিরের সব থেকে আকর্ষণীয় যেটা হলো, এই মন্দিরের ভেতরে 12টি দিয়া স্তম্ভ বা চিরাগ পিলার রয়েছে। প্রতিটিতে আবার 52টি ব্র্যাকার করে দেওয়া আছে এবং এগুলি একটি মার্বেল মার্গে সাজানো পথ ধরে মন্দির প্রবেশদ্বারে নিয়ে যায়। এবারে আসুন এই মন্দিরের স্থাপত্য নকশার বিষয়ে কিছু জেনে নিই। মন্দিরটির নকশার অনুপ্রেরণা নেওয়া হয়েছে কলিঙ্গ স্থাপত্য শৈলী থেকে। প্রায় 65 মিটার বা 213 ফুট উচ্চতার বিমান বা মন্দির শিখর নিয়ে গড়ে উঠেছে এই মন্দির। মন্দির নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়পুরের গোলাপি স্যান্ডস্টোন ব্যবহার করা হয়েছে। মন্দির কমপ্লেক্সে 4টি প্রধান অংশ রয়েছে। বিমানা, গর্ভগৃহ যেখানে অধিষ্ঠান করছেন দেবতার বিগ্রহ, জগমোহন ভক্তদের সমাবেশের স্থল, নাট মন্দির দেবতাদের নাচ ও বিভিন্ন রকম আচার অনুষ্ঠান ও কীর্তনের ব্যবস্থা যেখানে করা হয়, ভোগমণ্ডপ যেখানে ভোগ প্রস্তুত করা হয়। মন্দিরের মেঝেতে কিছু স্থানে ভিয়েতনাম থেকে আমদানি করা মার্বেল ব্যবহার করা হয়েছে। স্যান্ডস্টোন মানে রাজস্থানের সেই বিখ্যাত বেলে পাথর, আর এই একই বেলে পাথরে তৈরি হয়েছে ডায়মন্ড হারবার রোডের স্বামী নারায়ণ মন্দির। তাই স্বামী নারায়ণ মন্দির আর দীঘার জগন্নাথ মন্দিরের আর্কিটেকচারাল যে একটা প্যাটার্ন আছে, সেটার মধ্যে হুবহু একটা মিল আছে। এখানেও সে একইভাবে মূল প্রবেশদ্বারের উপরে দেবী একাদশী বাঁধা রয়েছে। रुक्मिणी रमन प्रभु सबके। এই যে প্রবেশদ্বারটি দেখছি সিংহদুয়ার, কারণ এরই দুপাশে 2টি সিংহ দাঁড় করানো আছে। আর সেখান থেকে আমরা কিনে নিলাম ভোগ দেওয়ার জন্য 2টি ডালা, এবং প্রতিটি ডালায় দেখলাম 4টি করে গজা দেওয়া রয়েছে। টেস্ট ছিল কিন্তু অপূর্ব, আর প্রতিটা বাক্স 100 টাকা করে নিয়েছিল। কি অপূর্ব ভাস্কর্য, আর ঠিক পাল্লা দিয়ে লাইটিং দেখুন। মূল গর্ভগৃহে পৌঁছতে আপনাকে পার হতে হবে 3টি প্রবেশদ্বার। তার মধ্যে প্রথম প্রবেশদ্বারের সম্মুখেই রয়েছে অরুণ স্তম্ভ, আর প্রথম প্রবেশদ্বারের ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন সেই পতিত পাবন বিগ্রহ। মন্দিরটি পূর্ব পশ্চিম অক্ষ বরাবর কালো পাথরের অরুণ স্তম্ভের সাথে সারিবদ্ধ, যার উচ্চতা 35 ফুট এবং যা পূর্ব প্রান্তকে চিহ্নিত করে। প্রথম প্রবেশদ্বার ক্রস করলেই তারপরেই পাবেন 2 ধারে 2 পদ্ম পুকুর। সে এক অপূর্ব দৃশ্য। শ্রী দামোদর পতিত পবন হরি ভব ভয়হারি। গৃহ মধ্যে জলাধার বা জলধারা প্রবাহ রাখা বাস্তবতে খুবই উপকারী। আমার যদ্দূর মনে হয় সেই কারণেই এগুলিকে রাখা, আর সেই সাথে সৌন্দর্যায়নও বটে। আর এই হলো দ্বিতীয় প্রবেশদ্বার। এরপর দ্বিতীয় প্রবেশদ্বারের ভেতরে ঢুকলে দেখতে পারবেন সেখানে রয়েছে ভগবান বিষ্ণুর শায়িত মূর্তি, মানে শেষনাগের শায়িত মূর্তি। তারপরে তৃতীয় প্রবেশদ্বারটি দেখলাম বন্ধ, তো আমরা বাঁদিক দিয়ে পাশ কাটিয়ে গর্ভগৃহে প্রবেশ করলাম।
একটা কথা বলে রাখি যে এই যে প্রবেশ দ্বারগুলোর ভিতরে কিন্তু ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ নয়, অনলি খোলা আকাশের নিচেই করা অ্যালাউড। পরমানন্দ চিন্মূর্তি প্রভু, অখিল ব্রহ্মাণ্ড নায়ক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামী, ত্রিলোকেশ্বর জগৎ অধিপতি ব্রজেন্দ্র নন্দন নন্দনন্দন, স্বয়ং ভগবান বিষ্ণুর পরম ব্রহ্মস্বরূপ জগন্নাথ দেব হলেন প্রেম এবং করুণার ঐশ্বরিক সারাংশের প্রতিনিধি। এই জগন্নাথ নামের অর্থ হলো বিশ্বের প্রভু, ইংরেজিতে বলবো লর্ড অফ দ্য ইউনিভার্স। ভগবান বলভদ্র হলেন ভগবান জগন্নাথ দেব এবং দেবী সুভদ্রা মাতার জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি শক্তি, ধার্মিকতা এবং সুরক্ষার সাথে যুক্ত। তার অস্ত্র হলো লাঙ্গল। বলভদ্র দেব হলেন শক্তি এবং সদ্গুণের প্রতীক। অ্যাজ পার দ্য মাইথোলজি, বলভদ্র দেব হলেন স্বয়ং অনন্ত বা শেষ নাগের অবতার। রাম অবতারের পর ভগবান শেষনাগ ভগবান বিষ্ণুকে গিয়ে বললেন, প্রভু, এই জন্মে আমি আপনার ছোট ভ্রাতা হওয়াতে আপনি আমার কোনো কথাই শোনেননি। এই কোমল পদ্মের ন্যায় চরণ আপনি কাঁটার উপর রেখেছেন এবং তাতে আপনার অজস্র রক্ত ঝরেছে, কিন্তু সামনের অবতারে আপনি আমায় বর দিন, আমি যেন আপনার জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে জন্মাতে পারি, তাহলে আপনি আমার কথা এবং পরামর্শ মেনে চলবেন। ভগবান বললেন, তথাস্তু। ভগবতী শ্রীমতী সুভদ্রা দেবী হলেন ভগবান জগন্নাথ এবং ভগবান বলভদ্র দেবের বোন। তিনি জ্ঞান এবং করুণার প্রতিনিধিত্ব করেন। অ্যাজ পার দ্য মাইথোলজি, কোনো একটি অংশে বিশ্বাস করা হয় ভগবতী সুভদ্রা মহারানী হলেন স্বয়ং দেবী যোগমায়া। চলে এলাম গর্ভগৃহতে। বারণ থাকা সত্ত্বেও অন্যদের দেখা দেখে আমিও টুক করে একটু ছবি তুলে নিলাম। এই লাইনে দাঁড়িয়ে কেনা ডালার গায়ে নাম লিখে পুজো দিয়ে দিলাম। মন্দিরে অবস্থান করছেন প্রেমের দশম অবস্থায় বিগলিত পরম ব্রহ্ম ভগবান শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র দেব এবং ভগবতী শ্রীমতী সুভদ্রা মহারানী। এখানে অবশ্যই এই মূর্তিগুলি পাথরের তৈরি, যা পুরীর দারুব্রহ্ম থেকে বেশ আলাদা। গর্ভগৃহ থেকে বেরোলে রয়েছে সেখানে আরো বেশ কয়েকটি দেবদেবীর মন্দির, তার মধ্যে মা লক্ষ্মী এবং মা বিমলা দেবীর মন্দির বিশেষ দ্রষ্টব্য। দীঘা জগন্নাথ মন্দির শুধুমাত্র পূজার স্থানই নয়, এটি এক স্থাপত্য, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক মেলবন্ধনও বটে। সমুদ্র তীরবর্তী এই মন্দির বাঙালিদের জন্য এক নতুন তীর্থ এবং অভিব্যক্তি হিসাবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। গর্ভগৃহ থেকে বেরিয়ে আমরা চললাম ভোগ মণ্ডপের দিকে, আর এই লাইনটিতে দাঁড়ালাম। শুনলাম এখানে নাকি বিনামূল্যে প্রসাদ বিতরণ হচ্ছে, আর আপনি যদি ভোগের জন্য টিকিট কাটেন সেটাও কিন্তু এই ভোগ মণ্ডপ থেকেই পাবেন। লাইনে দাঁড়িয়েই ভাস্কর্যের এই অপরূপ নিদর্শন খুব কাছ থেকে ক্যামেরা বন্দি করে রাখলাম। প্রসাদ নিয়ে যেতে যেতেই চোখে পড়লো ডেইটি কিচেন, মানে ভগবানের রান্নাঘর। তার মানে এখানেই ভগবানের জন্য ভোগ প্রস্তুত হয়। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এই পুরো বিষয়টির তত্ত্বাবধানে রয়েছে ইসকন। এই মন্দিরের জন্যই বর্তমানে দীঘার আধ্যাত্মিক এবং পর্যটনমূলক গুরুত্ব বেড়ে গিয়েছে। দীঘা জগন্নাথ মন্দির এখন শুধু ধর্মীয় স্থানই নয়, পূর্ব উত্তর দুই তীরেই পর্যটন আকর্ষণের একটি বড় কেন্দ্র হয়ে উঠেছে। এটি রাজ্যের ভক্তি এবং সাংস্কৃতিক ঐক্যকে আরও সমৃদ্ধ করেছে এবং করবেও। প্রতিদিনই লক্ষাধিক ভক্ত এবং পর্যটক এখানে এসেই চলেছেন, যা স্থানীয় অর্থনীতিকে ইতিবাচক প্রভাব ফেলেছে। চলে যাওয়ার সময় এই অরুণ স্তম্ভটিকে একদম কাছ থেকে দেখতে পেয়ে ছবি না তুলে থাকতে পারলাম না। দীঘার এই জগন্নাথ মন্দির এতটাই মনোরম, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে যে আরামসে একটি সুন্দর বিকেলবেলা বা সন্ধ্যাবেলা এখানে আপনারা উপভোগ করতে পারেন। তবে দিনের বেলার তুলনায় রাতের বেলা এলে এর আলোর যে কারুকার্য সেটা দেখতে পাবেন। খুব শীঘ্রই পুরীর ন্যায় দীঘাতেও মাটির মালসায় করে মহাপ্রসাদ আপনারা পেতে চলেছেন, সে খবরও খুব শীঘ্রই আসছে। 2 নম্বর গেট দিয়ে যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম এই চার্টটা রয়েছে, এখানে কোন কোন মহাপ্রসাদ কোন কোন সময় পাওয়া যায় আর কি কি টাইপসের মহাপ্রসাদ পাওয়া যায় সেই সমস্ত কিছুর দাম দিয়ে ডিটেলস রয়েছে। এদের হোম ডেলিভারিও অপশন রয়েছে, তো স্ক্রিনটাকে পজ করে একটু দেখে নেবেন।
সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য দেখলাম মন্দিরের ঠিক অপোজিটের ফুটটাকে খুব সুন্দর করে বসার জায়গা করে সাজিয়েছে, সাথে বেশ কিছু ফাউন্টেনও করেছে। আগে কিন্তু এটা পরিত্যক্ত ছিল। দীঘার মন্দির পরিদর্শনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি খুবই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতন পর্বটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।